সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মধ্যরাতে লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ বেশ কিছু ঘটনা ঘটেছে, আপনাদের সামনে কিছু কথা বলবো, তুলে ধরবো। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনের যাত্রা শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। আরও কিছু ঘটনা ঘটেছে। ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণাদাসের পর আবার গতকালকে ঠাকুরগাঁ সীমান্তে কিশোর জয়ন্তকে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ, এবং ধীরে ধীরে উত্তেজনার মাত্রা বাড়ছেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে তাদের বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বলেছে। এদিকে আজকে আমরা লক্ষ্য করেছি ভারতের 7 সিস্টার মণিপুরে সে দেশের ছাত্র সমাজ ভারতীয় পতাকা নামিয়ে সাতরঙ্গা 7 সিস্টারের পতাকা উত্তোলন করে দিয়েছে এবং ব্যাপক গোলযোগ হচ্ছে সেখানে। এর পাশাপাশি আমরা শুনেছি ভারতের আরেকটি 7 সিস্টারের প্রদেশ, সেখানে চীন প্রায় 60 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে। আরও একটা উদ্বেগের খবর আমরা শুনতে পেরেছি, রাখাইনে আবারও ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছে। সেখান থেকে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তে অপেক্ষা করছে, এবং আমরা শুনতে পেরেছি সেখানে দালালদের মাধ্যমে টাকা দিয়ে কিছু বাংলাদেশে প্রবেশও ঘটেছে। এরকম অনেক খবর আমরা শুনতে পেরেছি। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাংলাদেশেই বর্তমান যে সরকার চলছে, ছাত্র জনতার বিপ্লবের ফসল ডক্টর ইউনূসের সরকার কিছু ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু মানুষের যে প্রত্যাশা ছিল যৌথ বাহিনীর অভিযানে এদেশের বিপুল সংখ্যক টাকা সম্পদ বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, সেগুলো উদ্ধার হবে, এখনো সেরকম কোনো অগ্রগতি আমাদের নজরে আসেনি। আমরা আরও শুনতে পেরেছি বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতিতে কয়েকটি দল ভারতের অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ভারতের টুপ খেয়েছে কিনা বলা মুশকিল। তারা এখন ভারতের ভাষায় কথা বলছে এবং কিছু বিশৃঙ্খল কথাবার্তা মানুষের সামনে চলে এসেছে। এইরকম আমরা প্রত্যাশা করছি না। বাংলাদেশের আগামী দিনগুলো অত্যন্ত কঠিন হবে, দিনে দিনে তা আরও প্রকট হচ্ছে। আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে আমাদের বিএনপি নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, আমরা যেন সংযম এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করি। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বিএনপিকে ক্ষমতায় আসলে অবশ্যই একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে হবে। আমরা জানি আরও আগেই দেশনায়ক তারেক রহমান আমাদের যে সংস্কার বিষয়গুলো সেগুলো তুলে ধরেছিলেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হতে পারে তাহলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আবার সংবিধানে সংযুক্ত করা হবে, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং তিনি আগামী সরকারটা জাতীয় সরকারের আদলে গঠন করতে চান, সকলকে নিয়ে দেশ পরিচালনা করতে চান এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান। বিএনপি গণমানুষের দল, এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে এই দলটি প্রতিষ্ঠিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন। তিনি বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদার প্রতি লক্ষ্য রেখে খাল কাটা কর্মসূচি করেছিলেন। 19 দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশকে তিনি পরিচালনা করেছেন। জিয়াউর রহমানের এই সবুজ বিপ্লবের ফসল আমাদের দেশে যে বুড়ো আবাদ হয় তখন থেকেই শুরু হয়েছিল।
এইভাবে মানুষের মনে জিয়াউর রহমানের জায়গা তৈরি হয়েছিল। জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের দিকে অগ্রগতির দিকে নিয়ে গিয়েছিলেন। মাঝখানে ছন্দপতন ঘটে প্রায় 17.5 বছর বিএনপিকে ইচ্ছে করে ক্ষমতার বাইরে রাখা হয়। একটি কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ পড়ে যায়। আবার সেখান থেকে ব্যাপক প্রাণহানি, রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং ভারতে গিয়ে আশ্রয় নেয়। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি 2013 সালে ভারতের সাথে বাংলাদেশের একটি প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই স্বাক্ষরিত চুক্তি মোতাবেক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারত বাধ্য হবে। আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। বিচার প্রক্রিয়া শুরুর সাথে সাথে আমরা লক্ষ্য করব এই তিক্ততা আরও বাড়বে। এই আইন অনুযায়ী হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য হবে। তাই বাংলাদেশে এই পতিত স্বৈরাচারের লোকজন বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, এখনো বিভিন্ন জায়গার মার দাঙ্গা হাঙ্গামা করছে, আমরা লক্ষ্য করছি। আমরা চেষ্টা করব আমাদেরকে সংযত রাখতে। আমরা আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণে আমাদের ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা এগুলা দিয়ে মানুষের মন জয় করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আগামীতে মানুষের ভালোবাসা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই। বর্তমান যে সরকারটা গঠিত হয়েছে এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার কিছু মৌলিক সংস্কারের কাজে হাত দিবে, হয়তো আমরা এটা আশা করছি। বিচার প্রক্রিয়া শুরু করবে। ইতিমধ্যেই আজকে ব্যাংকিং চ্যানেলে প্রায় 30,000 কোটি টাকা ফেরত নিয়ে আসা হয়েছে, এই সংবাদ শুনলাম। এরকম লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেই টাকা বাংলাদেশের অর্থনীতিতে ফেরত আনবে। ইতিমধ্যেই FBI থেকে জানানো হয়েছে বাংলাদেশ সরকার যদি চায়, দুদক যদি চায়, টাকা ফেরতের জন্য তারা সাহায্য করবে। এরকম একটি ভালো পরিস্থিতির সামনে আমরা প্রত্যাশা করব, কিন্তু এর মধ্যেই বহুবিধ ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এরকম একটি পার্শ্ববর্তী বড় দেশ যেখানে সরাসরি আমাদের প্রতি কুনজর দিয়েছে, এতদিন ভোগ বিলাস করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদের জাতীয় সম্পদ লুণ্ঠন করেছে একটি তাবেদার সরকার বসিয়ে। সেই সরকারকে তারা সমর্থন দিয়েছে। বাংলাদেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, এটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কাজেই যেহেতু শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে ভারতের, এটা নষ্ট হয়ে গেছে যেদিন থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছে। আমরা আশা করেছিলাম ভারত সংযত আচরণ করবে, আন্তর্জাতিক কূটনৈতিক নর্মসগুলো মেনে চলবে, কিন্তু তারা তা করছে না। এরই পরিপ্রেক্ষিতে আমরা নিজেদেরকে গুছিয়ে নিয়ে আগামী দিনে আমরা দেশ গঠনের কাজ করব। ইতিমধ্যেই বর্তমান সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ভারতের সহিত ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন চাচ্ছেন। আমরা জানি জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ থেকে 7 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল যোগদান করবে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদিও যোগদান করবে। আলোচনা সাইডলাইনে তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আলোচনা হয় তাহলে হয়তো কিছু বিষয় মীমাংসার দিকে চলে যাবে। ভারতকে অবশ্যই মনে রাখতে হবে, কোনো ব্যক্তি নয়, ভারত যদি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করে তাহলে এই তিক্ততা থাকবে না ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করব ভারত আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে এবং এই ভারতের 7 সিস্টারের যে অস্থিরতা শুরু হয়েছে, এই অস্থিরতা বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে প্রভাবিত কিনা এটা আমরা জানি না। বহু আগে থেকেই তারা স্বাধীনতা আন্দোলন করছে। ইতিমধ্যে 2 জন বিদ্রোহী নেতা মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। সেখানে জনতা রাস্তায় নেমে এসেছে, নারী, শিশু, ছাত্র জনতা সবাই আন্দোলনে আছে। আমরা স্বাধিকার আন্দোলনকে সমর্থন জানাই। আমরাও সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, বহু ত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। আবার আমাদের এই স্বাধীনতা দিল্লির কাছে জিম্মি হয়ে গেছিল। দিল্লির কাছ থেকে আবার ফিরে এনে
আমরা 5ই আগস্ট বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। কাজেই স্বাধীনতা অর্জন যেরকম কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমরা প্রত্যাশা করব আমরা এই দ্বিতীয় পর্যায়ে স্বাধীন হয়েছি, এই স্বাধীনতা আমরা রক্ষা করব, সকলের সম্মিলিতভাবে দেশ গঠনের কাজ নিয়োগ দেব। আর সবচেয়ে বড় কথা হলো নির্বাচনের মাধ্যমে যেহেতু সবাই ক্ষমতায় যেতে চায়, কাজে কিছু কিছু দ্বন্দ্ব প্রকাশ্যে আসবে। এই সমস্ত দ্বন্দ্ব কথাবার্তা আমরা যেন পার্শ্ববর্তী দেশের ইন্ধনে না করি, এটাই হলো এখন বড় কথা। আমরা চেষ্টা করব আমরা আমাদের নিজেদের মধ্যে যে নির্বাচনী প্রতিযোগিতা হবে এটা আমরা স্পোর্টসম্যানশিপ হিসাবে নেব। জনগণ যাকে ক্ষমতায় বসাবে সেই ক্ষমতায় থাকবে জনগণকে নিয়ে, এবং অপরাপর রাজনৈতিক দল সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার যেহেতু তারেক রহমান ঘোষণা করেছেন, কাজেই এখানে সবারই অংশগ্রহণ করার একটা সুযোগ রয়েছে। কাজেই আগামী দিনগুলোতে বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আজকের এই মধ্যরাতে সকল রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটা ব্যাপক ঐক্য প্রত্যাশা করে আমি আমার আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে কোনো বিষয়ে আপনাদের সামনে আবার কথা বলবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কাজেই এই সহযোগিতা অব্যাহত থাকবে প্রত্যাশা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।